দেখার মতো কিন্তু অনেক কিছু, তা প্রকৃতির সৌন্দর্য এমন ইতিহাস সম্পর্কে অবশ্যই আজকের এই ব্লগে অবশ্যই পাবেন। তো আমরা গজনীতে শখ ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে আমরা ঘুরতে বের হচ্ছি, আজকে একটা ব্লগ আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি। তো আমাদের গন্তব্যের সঙ্গে সকলেই থাকবেন, অনেক কিছু দেখতে পারবেন, কিছু প্রকৃতির সৌন্দর্য আর শেরপুর জেলার কিছু সৌন্দর্য নিয়ে আজকের এই ব্লগ আপনারা অবশ্যই পাবেন। তো লেটস গো। গজনী অবকাশ কেন্দ্র শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার ঐতিহাসিক গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত। প্রকৃতি প্রেমীদের মনে গজনী অবকাশ কেন্দ্রের সারি সারি গজারি, শাল ও সেগুন গাছের সারি প্রশান্তি এনে দেয়। শীতকালে গারো পাহাড়ের সৌন্দর্য অবলোকন করতে ভ্রমণ পিয়াসী মানুষ এখানে ছুটে আসেন। পাহাড়ি ঝর্ণা, লেক, টিলা, সরার স্বচ্ছ জল ও ঘন সবুজ বন এখনকার পরিবেশকে দিয়েছে বিশেষ বৈশিষ্ট্য। গজনী অবকাশ কেন্দ্রে পাহাড়ি ঝর্ণার গতিপথে বাদ দিয়ে কৃত্রিম লেক তৈরি করা হয়েছে। লেকের মাঝে সৃষ্টি করা হয়েছে কৃত্রিম পাহাড় ও লেক ভিউ পেন্টাগন, যা একটি দুর্দুল্যমান ব্রিজ দিয়ে সংযুক্ত আছে। গারো পাহাড়ের চূড়ায় 6 কক্ষ বিশিষ্ট একটি আধুনিক রেস্ট হাউস রয়েছে। রেস্ট হাউস থেকে পাহাড়ের পাদদেশে যাবার জন্য রয়েছে পদ্মা সিঁড়ি নামক একটি আঁকাবাঁকা সিঁড়িপথ। গজনী অবকাশ কেন্দ্রে রয়েছে পর্যাপ্ত কার পার্কিং এর ব্যবস্থা ও খেলার মাঠ। পিকনিক করার জন্য এখানে রয়েছে বিশুদ্ধ পানির নলকূপ, পর্যাপ্ত স্যানিটাইজেশন এবং রান্নার আয়োজন। গজনী অবকাশ কেন্দ্রে যা যা দেখবেন: গজনী অবকাশ কেন্দ্রে একটি ওয়াচ টাওয়ার রয়েছে। এই টাওয়ার থেকে পাহাড়ি টিলার সৌন্দর্য উপভোগ করা যায়। এছাড়া আরো রয়েছে মিনি চিড়িয়াখানা, ক্যাকটাস পল্লী, শিশু পার্ক, রংধনু ব্রিজ, ক্রিসেন্ট লেক, কৃত্রিম জলপ্রপাত, প্যান্ডেল বুট, পানসি তৈরি নৌকা, মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ, কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিফলক, পাতালপথ, লাভ লেন এবং বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি। গজনী অবকাশ কেন্দ্রে আসা ভ্রমণকারীদের বাড়তি পাওনা হিসেবে রয়েছে গারো পাহাড়ের বসবাসকারী আদিবাসীদের জীবনযাত্রা। প্রবেশ ফ্রি। গজনী অবকাশ কেন্দ্রে জনপ্রতি প্রবেশ ফি 20 টাকা। ওয়াচ টাওয়ারের টিকিট মূল্য জনপ্রতি 10 টাকা। গজনী অবকাশ কেন্দ্রে গাড়ি নিয়ে প্রবেশ করতে হলে উপজেলা পরিষদ চেকপোস্ট থেকে গেট পাস নিতে হয়। বাস ও ট্রাকের জন্য 300 টাকা, মাইক্রো বাস, পিক আপ ও ম্যাক্সি 150 টাকা, জিপ, প্রাইভেট কার 100 টাকা এবং চেঞ্জির প্রবেশের জন্য 50 টাকা প্রদান করে গেট পাস নিতে হয়। এই গেট পাস সংরক্ষণ করুন, কারণ সীমান্তে বিজেপির নকশি ক্যাম্পে গেট পাস দেখাতে হয়। এছাড়াও পার্ক এবং বিভিন্ন রাইডে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমাদেরকে দেখতেছেন যে কিছু চিত্র আপনাদেরকে শেয়ার করতেছি। তো বিষয়টা হইতেছে যে পাহাড়ের উদ্দেশ্যে আমরা যাচ্ছি, সেই পাহাড় থেকে কিছু তথ্য, কিছু সৌন্দর্য কিন্তু আপনার সঙ্গে শেয়ার করতে পারবো। তো যারা যারা আসলে আমাদের ব্লগে আজকে দেখতেছেন, অবশ্যই বাইক থেকে কিন্তু আসলে ব্লগটা চলতেছে। তো আপনারা একটা সাবস্ক্রাইব ফলো করে সঙ্গে থাকবেন, এই নয়তো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পাবেন না। শেরপুরে কিছু সৌন্দর্য প্রকৃতির বা পাহাড়ের সব সৌন্দর্য কিন্তু আসলে এই ব্লগের মাধ্যমে তুলে ধরি, বা বিভিন্ন যারা আমার ব্লগ দেখেন তারা কিন্তু অবশ্যই দেখতে পারবেন। তো লেটস গো। রাইডে চড়তে রাইড বেঁধে 50 থেকে 60 টাকা পর্যন্ত লাগবে। যেভাবে যাবেন, ঢাকা থেকে গজনী অবকাশ কেন্দ্রে যেতে ময়মনসিংহ হয়ে যাতায়াত করা সবচেয়ে সুবিধাজনক। ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে ডিমল্যান্ড স্পেশাল বাসে করে শেরপুর আসতে জনপ্রতি। এই মুহূর্তে আমাকে দেখতেছেন সেই আয়নাপুর বাজার থেকে, আসলে আমাদের একটু কাজ ছিল সেই কারণে দাঁড়ানো। সেই আয়নাপুর থেকে আমরা যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। তো আপনারা অবশ্যই যারা ব্লগ দেখবেন অবশ্যই অনেক কিছু দেখতে পারেন। সেই বাজারের একটু চিত্র আপনার সাথে শেয়ার করি যে আয়নাপুর বাজারের। আসলে আয়নাপুর বাজার থেকে আমরা এখন যাচ্ছি যে গজনী অবকাশ বা বিভিন্ন শেরপুরের পর্যটক কেন্দ্র, সেই পর্যটক কেন্দ্রে কিন্তু অবশ্যই দেখাবো আপনার সঙ্গে। 500 টাকা ভাড়া লাগবে। তবে মহাখালী থেকে দুপুর 2টায় শেরপুর যাবার এসি বাস পাবেন। এসি বাসে ভাড়া জনপ্রতি 600 টাকা। শেরপুর বাস স্ট্যান্ড হতে জনপ্রতি 10 টাকা অটো রিক্সা ভাড়ায় পরবার শাপলা চত্বর আসতে হবে। শাপলা চত্বরে গজনী মধুরিলা যাওয়ার অটো সিএনজি রিজার্ভ পাওয়া যায়। সারাদিনের জন্য গজনী ও মধুরিলা ইকো পার্কে ঘুরে আসার অটো ভাড়া 500 থেকে 700 টাকা। প্রতি অটোতে 6 থেকে 7 জন ওঠা যায়। শেরপুর থেকে মাইক্রো বাস যুগে গজনী অবকাশ কেন্দ্রে যেতে খরচ হবে 1000 থেকে 1200 টাকা। এছাড়া শেরপুর থেকে লোকাল বাসে করে ঝিনাইগাতি উপজেলায় এসে আবার সেখান থেকে বাস, সিএনজি অথবা রিক্সায় গজনী অবকাশ কেন্দ্রে সহজে যেতে পারবেন। উত্তরবঙ্গ থেকে গজনী অবকাশ কেন্দ্রে যেতে হলে রেল বা সড়ক পথে জামালপুর হয়েও শেরপুর আসতে পারেন। শেরপুর থেকে মাত্র 30 কিলোমিটার দূরত্বে গজনী অবকাশ কেন্দ্র অবস্থিত। কোথায় থাকবেন? ঝিনাইগাতি উপজেলা ডাক বাংলো এবং বন বিভাগের একটি রেস্ট হাউস আছে।
এগুলোতে পূর্ব অনুমতি নিয়ে থাকতে পারবেন। শেরপুর জেলায় 150 থেকে 500 টাকায় সাধারণ মানের গেস্ট হাউসের পাশাপাশি 300 থেকে 500 টাকায় হোটেল সম্পদ, কাকলি বর্ণালী গেস্ট হাউস, ভবানী প্লাজা নামের বেশ কিছু মাঝারি মানের হোটেল রয়েছে। শেরপুরের সড়ক ও জনপথ সার্কিট হাউস, এলজিআইডি, এটিআই এবং পল্লী বিদ্যুতের পৃথক পৃথক রেস্ট হাউস রয়েছে। গজনী অবকাশ কেন্দ্রের রেস্ট হাউসের থাকতে হলে সময় বেঁধে প্রতিটি কক্ষের জন্য 500 থেকে 700 টাকা ভাড়া দিতে হতে পারে। কোথায় খাবেন? খেতে চাইলে ঝিনাইগাতি উপজেলা সদর কিংবা শেরপুর চলে আসা সবচেয়ে ভালো। ঝিনাইগাতিতে হোটেল সাইদ ও হোটেল জুসনাই খাবার খেতে পারেন। আর শেরপুর খাবার খেতে চাইলে নিউ মার্কেট এলাকায় হোটেল শাহজাহান, হোটেল আহার এবং হোটেল পিনছে যেতে পারেন। পরামর্শ: গজনী অবকাশ কেন্দ্রে ভারতীয় সীমান্ত সংলগ্ন, তাই কৌতূহলের বশবর্তী হয়েও সীমান্তের দিকে না যাওয়াই ভালো। জরুরি প্রয়োজনে শেরপুর জেলা প্রশাসকের নেজার শাখায় ফোন করতে পারেন। দৃষ্টি আকর্ষণ: যে কোনো পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকে উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হওয়ার দায়িত্ব আমাদের। শেরপুর জেলার ময়মনসিংহ বিভাগের প্রশাসনিক অঞ্চল। প্রাচীনকালে কামরূপা রাজ্যের অংশ শেরপুর জেলার দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনার মধ্যে উল্লেখযোগ্য গজনী অবকাশ কেন্দ্র, মধুরলা ইকো পার্ক, শেরালী গাজীর মাজার, জরিফ শাহর মাজার, শাহ কামালের মাজার, ভারতদুয়ারি মসজিদ, গাগরা লস্কর খান মসজিদ, মাইশাবা জামে মসজিদ, পানিহাটা দিঘি, নয়আনি বাজার, নাথ মন্দির, রঘুনাথ জিওর মন্দির, গরদুরিপা, কালীদহ গাঙের ডিঙ্গি, নালিদাবাড়ির বিখ্যাত রাবার ডাম, মঠ নস্করবাড়ি মসজিদ, গরদুরিপা ফুট, কসবা মুঘল মসজিদ, 9 আনি, 2.5 আনি এবং 3.25 আনি জমিদার, অলৌকিক গাজীর দরগাহ, মুন্সিদাদার মাজার ইত্যাদি। গজনী অবকাশে কি কি আছে তা নিম্নে বিভিন্ন অংশের বর্ণনা দেওয়া হলো। ডাইনোসর, উচ্চতা 33 ফুট, নির্মাণকাল 2007, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় মোহাম্মদ আবু বকর সিদ্দিক, জেলা প্রশাসক শেরপুর। নির্মাতা ভাস্কর হারুনুর রশিদ খান। একটি বৃহত্তর ভাস্কর্য যা দেখে আমরা পৃথিবীর বিবর্তনের ইতিহাস জানতে পারি। ড্রাগন, এটি একটি স্থাপধর্মীয় ভাস্কর্য। পৃষ্ঠপোষকতায় জনাব নৌফেল মিয়া, জেলা প্রশাসক শেরপুর। ড্রাগনের মাথা দিয়ে প্রবেশ করে ভিতর দিয়ে বের হয়ে যাওয়া একটি অন্যরকম অনুভূতি। জলপরি, ঝিলের পাড়ে নির্মিত জলপরি দেখে মনে হয় জল থেকে সদ্য উঠে এসে শান্ত ক্লান্ত অবস্থায় বসে আছে। সাদা সিমেন্টে নির্মিত ভাস্কর্যটি পৃষ্ঠপোষকতায় করেছেন নৌফেল মিয়া, জেলা প্রশাসক শেরপুর। নির্মাতা ভাস্কর রায়হান ও শীষ। দণ্ডায়মান জিরাফ, উচ্চতা 25 ফুট, নির্মাণকাল 2008। এটি গজনীর অন্যতম বৃহত্তর ভাস্কর্য। জেলা প্রশাসক শামসুন্নাহার বেগমের পৃষ্ঠপোষকতায় এটি নির্মিত হয়। ওয়াচ টাওয়ার, সুউচ্চ শীর্ষ পাহাড় চূড়ায় নির্মিত হয়েছে আধুনিক স্থাপত্য। ভিত্তিতে 64 ফুট উচ্চতা সম্পন্ন নয়নকাড়া সাইড ভিউ টাওয়ার। এ টাওয়ারের চূড়ায় উঠে এলে চারিদিকে শুধু দেখা যায় ধূসর আকাশী ও সবুজের মিথালি। পদ্মসিঁড়ি, এটিও জনাব নৌফেল মিয়ার চিমত্তা চেতনা থেকে তৈরি হয়েছিল। সিঁড়ির বেয়ে আকাশ পানে ওঠা এক অন্নবদ্ধ সৃষ্টি। রেস্ট হাউস থেকে পাহাড়ের পাদদেশে নামার জন্য আঁকাবাঁকা প্রায় 2 শতাধিক সিঁড়ি সহ অত্যন্ত আকর্ষণীয় পদ্মসিঁড়ি রয়েছে। পদ্মসিঁড়ির পাশেই গজারি বনে কাব্যপ্রেমীদের জন্য কবিতাগণের গাছে গাছে ঝুলানো আছে প্রকৃতি নির্ভর রচিত কবিতা। পাহাড়ের পাদদেশে বর্ষিয়ান বট বৃক্ষের সান বাঁধানো বেদি সহ বিশাল চত্বর। গজনী বংশের শেষ শাসক বা সুলতান ছিলেন খসরু মালিক। খসরু শাহের মৃত্যুর পর তার পুত্র খসরু মালিক সিংহাসন আরোহণ করেন। তার সময়ে কুরিদের শক্তি দ্রুত বৃদ্ধি পেতে থাকে। 1163 খ্রিস্টাব্দে বুড়ি রাজ্যের অধিপতি আলাউদ্দিন হুসাইন জাহান সুজের মৃত্যু হলে তার ভাতৃপুত্র গিয়াস উদ্দিন মুহাম্মদ বিন সাম শাসনভার গ্রহণ করেন। 1173 খ্রিস্টাব্দে তিনি ঘুষ তুর্কিদের গজনী থেকে তাড়িয়ে দিয়ে তা দখল করেন। গিয়াস উদ্দিন তার ছোট ভাই শিহাবুদ্দিনকে গজনীর শাসনভার অর্পণ করেন। দুই ভ্রাতা তাদের রাজনীতি এবং ব্যক্তিগত সম্পর্কের মধ্যে গভীর হৃদ্রতা বজায় রেখেছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত গিয়াস উদ্দিন তার ভাইয়ের কাছ থেকে সৌহার্দ্য এবং রাজভক্তি লাভ করেছিলেন। তিনি শিহাবুদ্দিনের প্রতি স্নেহের নির্দেশ স্বরূপ তার কাজে সম্পূর্ণ স্বাধীনতা দান করেছিলেন। সিংহাসনে আরোহণ করার সময় মুহাম্মদ বিন সাম শিহাবুদ্দিনের পরিবর্তে মুইজ উদ্দিন উপাধি গ্রহণ করেন এবং মুইজ উদ্দিন মুহাম্মদ বিন সাম নামে ইতিহাসে পরিচিত হন। কিন্তু ভারতের ইতিহাসে তিনি মুহাম্মদ গুরি নামে সমধিক প্রসিদ্ধ। মুহাম্মদ গুরির সময় থেকে ভারতে মুসলমানদের তৃতীয় পর্যায়ে অভিযান শুরু হয় এবং তিনি গজনী থেকে ভারতের রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। গজনীর সুলতান মাহমুদ ইতিহাসে বিকৃতি কেন? গজনীর সুলতান মাহমুদ ইতিহাসে বিকৃত দুটি কারণে। প্রথমত, তিনি ভারতবর্ষে 17 বার। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমাকে এখন দেখতেছেন সেই গজনী অবকাশে। আসলে গজনী অবকাশ দেখার মতো কিন্তু অনেক কিছু, তা প্রকৃতির সৌন্দর্য এমন ইতিহাস সম্পর্কে অবশ্যই আজকের এই ব্লগে অবশ্যই পাবেন। তো আমরা গজনীতে আছি, আসলে যারা যারা আসলে গজনীতে আসছেন
অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গজনী উপকাশ সম্পর্কে শেরপুরের অনেক কিছু কিন্তু আপনারা জানেন, কারণ শেরপুরের সৌন্দর্য দেখার জন্য কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে আসে। যারা এই গজনী উপকাশে আসছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ব্লগ ইতিহাস, তার গজনী উপকাশের ইতিহাস সবকিছু কিন্তু অবশ্যই আপনারা পাবেন আজকে এই ব্লগ দেখলে। আপনাদের সঙ্গে একটু গজনী উপকাশ সম্পর্কে একটু ডিটেইলস শেয়ার করি, কারণ আমাদের এই গজনী উপকাশের যে ব্রিজটা আপনারা দেখতেছেন, সেই ব্রিজ থেকে কিন্তু আসলে সুন্দর কিছু অনুভব করার মতো, কারণ এইদিকে কিন্তু পানি যাচ্ছে। আর এইখানে কিন্তু সকলেই আসলে দাঁড়ানো হয়, কারণ না দাঁড়ালে কিন্তু আসলে ভালোই লাগে না গজনী উপকাশ। দেখেন পাহাড় থেকে নেমে আসা পানিগুলো অবশ্যই যাচ্ছে, তো সেটা একটু আপনার সঙ্গে শেয়ার করলাম। তো গজনী উপকাশ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা দূর দূরান্ত থেকে আসেন অবশ্যই দেখতে পারবেন শেরপুরের সৌন্দর্য সম্পর্কে। তো শেরপুর জেলা কিন্তু আসলে সৌন্দর্যের ভরপুর, এটা কিন্তু আসলে মানতে হবে। সামনের দিকে আরো যাবো, সামনে আরো অনেক কিছু দেখতে পারবেন, আপনাদের সঙ্গে তুলে ধরবো, তা অবশ্যই আপনারা থাকেন। আক্রমণ করে প্রচুর মন্দির ভাঙ্গেন। এবং দ্বিতীয়ত বলা হয় তার রাজ্যে জয়ের নেশা ছিল। ওই সময়ের ভারতবর্ষের ইতিহাসগুলো বেশিরভাগই হিন্দু লেখকদের লেখা, যার ফলে অনেকটা একতরফাভাবে তাকে নিয়ে বিতর্ক তৈরি হয়। তবে নসিম হিজাজির লেখা একটা বই আছে, যেটা ওই সময়ের মুসলিম ঐতিহাসিকদের দেওয়া তথ্যের উপর নির্ভর করে লেখা। বইয়ের নামটা মনে নাই। সুলতান মাহমুদ প্রচুর রাজ্য জয় করেন, এটা সত্য, তবে এটা তার নেশা ছিল না। তিনি দিন প্রচারের উদ্দেশ্য নিয়ে রাজ্য জয় করেন এবং ইসলামী রীতি অনুযায়ী হামলার পূর্বে উক্ত রাজ্যের রাজাদের কাছে ইসলামের পথে আসার বার্তাও পাঠান। তাই এটা যদি রাজ্যের জয়ের নেশা হয়, তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার খলিফারা যেসব রাজ্য জয় করেছিলেন তাদের ক্ষেত্রেও বলতে হয় যে তাদের রাজ্য জয়ের নেশা ছিল, যেটা সম্পূর্ণ ভুল ধারণা। মূলত তারা ইসলাম ও শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়েই রাজ্য জয় করেন। অপরদিকে সুলতান মাহমুদ যখন ভারত আক্রমণ করেন, তখন ভারতের সকল হিন্দু মন্দিরের দেবদেবীদেরকে রক্ষার্থা মনে করেও মন্দিরগুলোকে সামরিক কেন্দ্র বানিয়ে প্রতিরোধ গড়ে তোলে। তিনি সকল প্রতিরোধ চূর্ণ করে মন্দির গুড়িয়ে দেন, যেন ওই সব অবুঝ লোকেরা বুঝতে পারে মন্দির ও দেবদেবীরা নিজেদেরই রক্ষা করতে পারে না। একই কাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও করে গেছেন তাদের সময়ে। সুলতান মাহমুদ যে এলাকা জয় করতেন সেখানেই শান্তির প্রতিষ্ঠা করিতেন, এমনকি সাধারণ হিন্দুরাও তার আশ্রয়ের নির্ভরতা খুঁজে পেয়েছিল। কিন্তু সুবিধাবাদী ও কঠোর হিন্দুপন্থীরা তাকে একতরফভাবে ইতিহাস বিকৃত করে বিতর্কিত করার চেষ্টা চালায়, যার কারণে আজ মুসলমানরা পর্যন্ত না জেনেই সুলতান মাহমুদের মতো মহৎ একজন শাসককে বিকৃত বলে মেনে নেই। এই ছিল গজনীর সুলতান মাহমুদ ইতিহাসের বিকৃত জ্ঞান ঘটনার বিস্তারিত। তবে আপনারা যদি আরো অসংখ্য ঘটনা জেনে থাকেন অবশ্যই তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন সবাই। তার সঙ্গে বিস্তারিত ঘটনাটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য আহ্বান করা হলো। দেড় যুগেও চালু হয়নি শেরপুরের সিরবদ্দি শেখ রাসেল মিনি স্টেডিয়াম। ভূমি অধিগ্রহণ ও মাটি ভরাটের অভাবে মুখ থুবড়ে পড়ে আছে স্টেডিয়ামটির কাজ। মাঠ না থাকায় উপজেলার শিশু কিশোর ও তরুণরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলার একমাত্র স্টেডিয়াম হবে ভেবে খেলোয়াড়দের মধ্যে যে উদ্দীপনা ছিল তা এখন রূপ নিয়েছে হতাশায়। সরজমিনে গিয়ে দেখা যায় সিরবদ্দি পৌর শহরের পুরাগড় ব্রিজ সংলগ্ন ফাঁকা জায়গায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম করার লক্ষ্যে 2006 সালে 1 একর 48 শতাংশ জমি ক্রয় করা হয়। ক্রয়কৃত এই জমির পাশেই সরকারি খাস জমি রয়েছে 1 একর 30 শতাংশ, যা এক বুথ করা হবে। কিন্তু মাঝখানে থাকা ব্যক্তি মালিকানাধীন 35 শতাংশ জমি অধিগ্রহণ করা হলেই স্থানটি খেলাধুলার উপযোগী হবে। 2019 সালে ক্রীড়া মন্ত্রণালয়ের অর্ধায়নে নির্মিত হয় 3 কক্ষ বিশিষ্ট একতলা একটি ভবন ও একটি ওয়াশ ব্লক। এটিও ব্যবহারের অভাবে এবং অযত্নে রুগ্ন দশায় পরিণত হয়েছে। এছাড়াও খাস জমিনে বসবাস করছে কিছু ভূমিহীন মানুষ। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন বলেন, স্টেডিয়াম না থাকায় এই উপজেলা থেকে খেলোয়াড় তৈরি হচ্ছে না। ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলোয়াড়দের একত্র করে প্রাতিষ্ঠানিক গ্রুপ দিতে স্টেডিয়ামের বিকল্প নেই। এছাড়াও খেলাধুলা করতে না পেরে শিশুরা বিপথে চলে যাচ্ছে। সিরবদ্দি পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল বলেন, স্টেডিয়ামের নামে ক্রয় করা জমি কাগজ হাতে পেয়েছি। বরাদ্দের জন্য উপজেলা নির্বাহী অফিসার, সংসদ সদস্য, মন্ত্রীর সঙ্গেও যোগাযোগ করেছি। পৌরসভার উন্নয়নমূলক বরাদ্দ থেকেই স্টেডিয়ামের কাজ শুরুর আশ্বাস দেন তিনি। সিরবদ্দি উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস বলেন, আমরা বিষয়টি আমাদের উপরের কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে স্টেডিয়ামের কাজ শুরু করা যাবে। আপনারা যেটা পড়লেন সেটা দেশ পূর্বের ঘটনা থেকে কিন্তু আসলে নেওয়া, কিন্তু এখন নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, দেখা যাক কি হয়। এমপি মন্ত্রীরা কি করে। আসলে সিরবদ্দি উপজেলা একটা স্টেডিয়াম কিন্তু প্রয়োজন। স্টেডিয়াম না থাকার কারণে কিন্তু নেশাগ্রস্ত দ্রব্য নিয়ে মানুষ এখন বেশি থাকতেছে, এমনকি আসক্ত হয়ে যাচ্ছে এক প্রকার নেশার প্রতি। সিরবদ্দি উপজেলার ইউনিয়ন সমূহ। শেরপুর জেলার উত্তর পশ্চিমাংশে অবস্থিত সিরবদ্দি উপজেলা একটি সীমান্তবর্তী এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর অঞ্চল। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা এই উপজেলা পাহাড়, বনাঞ্চল, নদী ও সমতলে অপূর্ব মিলেমিশে গঠিত। এই উপজেলার জনগণ মূলত কৃষি, বনজ সম্পদ আরোহণ এবং সীমান্ত বাণিজ্যের উপর নির্ভরশীল। এছাড়াও শিক্ষা, সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের সিরবদ্দির একটি বিশেষ অবস্থান রয়েছে। প্রশাসনিক কার্যক্রম ও স্থানীয় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সিরবদ্দি উপজেলায় 10টি ইউনিয়ন গঠিত হয়েছে। এসব ইউনিয়ন জনগণের দূরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার মূল মাধ্যম হিসেবে কাজ করে। এই ইউনিয়নগুলো পাহাড়ি ও সমতল এলাকার সমন্বয়ে গঠিত হওয়ায় স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রায় রয়েছে বৈচিত্র্য ও বিভিন্নতা।
স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদগুলোর মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি সম্প্রসারণ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি পরিচালনা করে থাকে। নিচে শ্রীপতি উপজেলা 10টি ইউনিয়ন তুলে ধরা হলো: 1 গোসাইপুর ইউনিয়ন, 2 তাঁতিহাটি ইউনিয়ন, 3 গরজরিপা ইউনিয়ন, 4 রানীশিমল ইউনিয়ন, 5 পুরিকাউনিয়া ইউনিয়ন, 6 বেলিয়া ইউনিয়ন, 7 সিঙ্গাবরনা ইউনিয়ন, 8 শ্রীপতি ইউনিয়ন, 9 কেকেরচর ইউনিয়ন, 10 টাকলাকুড়া ইউনিয়ন। এই ইউনিয়ন বিশিষ্ট একটা উপজেলা শ্রীপতি। খেলাধুলা ও বিনোদন: 1973 সাল হইতে ফুটবল, কাবাডি জেলা ও বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণকারী, কাবাডি বাংলাদেশ গেম জাতীয় পর্যায়ে 3 জন খেলোয়াড় অন্তর্ভুক্ত। স্বাধীনতার পর হইতে শ্রীপতি থানা কাকলিয়াকুড়া ইউনিয়নের সুনামধন্য জাতীয় এবং আন্তর্জাতিক ফুটবলার জনাব নান্নু এবং মঞ্জু ওনাদের সহযোগিতায় শ্রীপতি ক্রীড়া সংস্থার শারীরিক ব্যবস্থায় ফুটবল প্রশিক্ষণ শুরু হয়। সেই ধারাবাহিক কথায় জনাব মোহাম্মদ আব্দুল্লাহ সালেহ এর প্রশিক্ষণে ক্রীড়া সংস্থা ফুটবল একাদশ গঠন করা হয়। প্রাথমিক পর্যায়ে ফুটবল একাদশ প্রতি বছর আন্তঃথানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের পরিচয় রাখে। পরবর্তীতে খেলোয়াড় হইতে অবসর গ্রহণ করে জনাব সাইফুল ইসলাম শাহিনকে প্রশিক্ষণের দায়িত্বভার গ্রহণ করে এবং শ্রীপতি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে। শেরপুর জেলায় ও বিভিন্ন উপজেলায় ফুটবল খেলায় শ্রীপতি উপজেলা অংশগ্রহণ ও সুনাম অর্জন করে আসছে। বিনোদনে শ্রীপতি উপজেলা প্রতি বছর বাংলা নববর্ষর পহেলা বৈশাখে দাঁড়ির সারি গানে প্রত্যেক ইউনিয়নে এবং উপজেলা পর্যায়ে সাংস্কৃতিমনা জনগোষ্ঠীর অংশগ্রহণে উদ্যাপিত এবং বিভিন্ন বছরের বাংলার ঐতিহ্য ধরে রাখতে শীতকালীন প্রতিযোগিতা প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা অত্র এলাকার জনসাধারণ বিনোদন হিসেবে উপভোগ করে। তো ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে আমাকে দেখতেছেন শ্রীপতি উপজেলায় সেই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে। আমি ঘুরতে গিয়েছিলাম রোজনীয় প্রকাশে। আসার পথে দেখি খেলা চলতেছে, সে কারণে সেখানে যে একটা ছোট আকার একটা ব্লগ আকার আপনার শেয়ার করলাম। অন্য একটা দিন আসার চেষ্টা করবো, গিয়ে অবশ্যই ভালোভাবে কথা বলবো সবার সঙ্গে। তারপরে কিন্তু একটা ব্লগ সম্পূর্ণ আকার হবে। তো খেলাধুলা আসলে বিনোদনের জায়গা। খেলাধুলা হচ্ছে শারীরিক ব্যায়াম। যারা খেলাধুলা করে তাদের শরীর ফিটনেস সবকিছু ঠিক থাকে, তা কিন্তু আপনারা জানেন। তবে শেরপুর জেলা শ্রীপতি উপজেলায় ব্যারিস্টার লীগ চলছে, ভালো খেলা চলছে, নাইট টুর্নামেন্ট। আমি কিন্তু দিনের বেলায় ব্লগটা করে এসে করছি। তো অন্য একটা দিন যাবো, সম্পূর্ণ ব্লগ আকারে চেষ্টা করবো তুলে ধরার জন্য। তো এসে যাচ্ছি, আমরা বাসার জন্য উপস্থিত হয়ে যাচ্ছি, কারণ আমাদের একটা তারা ছিল, সে কারণে বাইক নিয়ে আমরা চলে যাচ্ছি। তো ব্লগ করার জন্য সেইভাবে প্রস্তুতি করে যাই না, কারণ আমি জানতাম না যে এই জায়গায় আসবো। কারণ রোজনীয় প্রকাশে যাওয়ার পথে হঠাৎ করে দেখা হলো, আসার পথে কিন্তু আসলে এই দিক দিয়ে চলে আসলাম শ্রীপতি দিয়ে, সে কারণে কিন্তু একটা ভিডিও আকার আপনার সঙ্গে শেয়ার করতে পারবো। তবে অনেক সুন্দর একটা আয়োজন করা হয়েছে, কারণ যারা শ্রীপতি উপজেলায় থাকেন, শ্রীপতি যারা খেলাধুলা পছন্দ করেন, তারা কিন্তু বুঝতে পারবেন শ্রীপতি উপজেলার এরকম আয়োজন আরো অনেক বেশি ভালো লাগা। তবে আমরা যখন শৈশবে অনেক ছোট ছিলাম, তখন কিন্তু খেলাধুলার আয়োজন আরো অনেক সুন্দর ছিল। এখন কিন্তু এক প্রকার খেলাধুলা একবারে বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ মাদকে আসক্ত, এমনকি ফোনের আসক্ত হয়ে গেছে সকলে। কিন্তু এর থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু খেলাধুলা কিন্তু বিকল্প পদ্ধতি রয়েছে। এখন যদি এমপি মন্ত্রীরা ভালো করে চেষ্টা করে খেলাধুলার জন্য আয়োজন করে দিতে পারে, তাহলে দেশে কিন্তু আরো সুনাম আসবে। ছেলেরা কিন্তু আরো নেশাগ্রস্ত থেকে দূরে থাকবে, আসক্ত থেকে দূরে থাকবে, খেলাধুলার প্রতি কিন্তু ভালোবাসা কাজ করবে। এটা কিন্তু আমি অবশ্যই বিস্তারিত আপনার সঙ্গে বলে দিলাম। তো আমরা এই মুহূর্তে প্রায় এখন শ্রীপতি বাজারে এসে পড়ছি, কারণ বাজার থেকে আমাদের বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো আজকের এই ব্লগ আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের রেসপন্স এবং সাপোর্ট না পেলে তো আসলেও ব্লগ পড়েও কিন্তু ইন্টারেস্ট আসে না। তো আপনারা আসলেও যারা অবশ্যই দেখেন ভিডিও বা খেলাধুলার ভালোবাসেন, তারা অবশ্যই আজকে এই ব্লগটা অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করলে কিন্তু আসলে বিষয়টা আরো অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে। আসলে ভিউয়ার্স, একটা ভিডিও যখন আপনারা শেয়ার করবেন, এতে কিন্তু শুধু আমার নিজের লাভ হচ্ছে না, আপনারা নিজের লাভ হচ্ছে। আপনি নিজে কন্টেন্ট না বানিয়ে কিন্তু মানুষের কাছে কন্টেন্ট আপলোড দিতে পারছেন। তো ভিউয়ার্স, আমরা এখন গজনীয় প্রকাশ অবশ্যই ঘোরাফেরা করে শেষ পরে চলে যাচ্ছি। তো আজকের এই ব্লগ আপনারা যারা দেখছেন অবশ্যই কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছু প্রকৃতির সৌন্দর্য, গজনীয় প্রকাশ সম্পর্কে কিছু ইতিহাস, কিছু তথ্য আপনার সঙ্গে শেয়ার করলাম। আসলে প্রকৃতির সৌন্দর্য সম্পর্কে অনেক কিছু তুলে ধরা যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ব্লগে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।